নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার। হ্যাঁ, আজ আমরা কথা বলছি দ্য শ্রিম্প বোট নামে একটি রান্নার সিরিজ নিয়ে। আমাদের কাছে এর বিভিন্ন পর্বের কিছু শিরোনাম আর ছোট ছোট বিবরণ এসছে। একদম। আর এই সোর্সগুলো থেকে যা বোঝা যাচ্ছে, সিরিজটা কিন্তু বেশ গভীর। শুধু রান্নার রেসিপি নয়, তার পেছনের গল্প, ইতিহাস, টেকনিক সব কিছু নিয়ে বেশ খুঁটিয়ে দেখেছে মনে হচ্ছে। ঠিক তাই। আর আমাদের আজকের আলোচনাটা মূলত এই সোর্সগুলোর উপরেই ভিত্তি করে। আমরা বোঝার চেষ্টা করব এই সিরিজটা আমেরিকার একটা নির্দিষ্ট এলাকা, মানে ডিএমভি, ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, সেখানকার স্থানীয় খাবার নিয়ে কতটা গভীরে গেছে। শুধু তাই না, একই সাথে কিভাবে আন্তর্জাতিক রান্নাবান্না, ঐতিহাসিক ব্যাপারগুলো, এমনকি খুব সাধারণ আটপোড়ে খাবারের ভেতরের কৌশলগুলোকেও তুলে ধরেছে, সেটাও দেখব। মানে ব্যাপারটা কি বলুন তো, অনেক সময় আমরা খুব পরিচিত খাবার খাই, রোজকার খাবার, কিন্তু তার পেছনে যে একটা ইতিহাস আছে বা কতটা যত্ন করে কি কৌশলে সেটা বানানো হয়, সেটা নিয়ে ভাবিই না। ঠিক, এই সোর্সগুলো দেখে মনে হচ্ছে সিরিজটা ঠিক এই জায়গাগুলোতেই আলো ফেলার চেষ্টা করেছে। বেশ ইন্টারেস্টিং একটা অ্যাপ্রোচ। হুম, বেশ অন্যরকম। তাহলে চলুন শুরু করা যাক। মেরিল্যান্ডের একেবারে কেন্দ্রবিন্দুতে যাই, চেসাপিক বে। আর সেখানকার আসল আকর্ষণ মানে ব্লু ক্র্যাব বা নীল কাঁকড়া। সোর্সগুলোতে এর ওপর তো খুব জোর দেওয়া হয়েছে দেখছি। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। চেসাপিক বে আর নীল কাঁকড়া তো মেরিল্যান্ডে খাবারের আইডেন্টিটি, মানে পরিচয়। এখানকার কত বিখ্যাত ডিশ এই কাঁকড়াকেই ঘিরে তৈরি হয়েছে। যেমন একদম শুরুতেই একটা জিনিসের কথা বলা আছে, মেরিল্যান্ড শি ক্র্যাব স্যুপ। আচ্ছা, সাধারণ ক্র্যাব স্যুপের সাথে এর তফাৎটা কোথায়? এটা কি খুব আলাদা কিছু? হুম, মূল যে পার্থক্যটা সেটা হলো এর মধ্যে কাঁকড়ার ডিম বা ব্যবহার করা হয়, মানে ফিমেল কাঁকড়ার ডিম। ঐতিহ্যগতভাবে এই ডিমটাই স্যুপটাকে একটা অন্যরকম টেক্সচার দেয়, বেশ ঘন ক্রিমি একটা ভাব আনে। ও, ডিমের জন্য? হ্যাঁ, আর স্বাদেও একটা হালকা মিষ্টি নোনতা ভাব আসে। এটাই কিন্তু একে অন্য অনেক কাঁকড়ার স্যুপ থেকে আলাদা করে তোলে। যদিও এটা ভার্জিনিয়া বা ক্যারোলাইনাতে বেশি কমন, ম্যারিল্যান্ডেও কিন্তু এর চল আছে। ডিমের জন্যই এর নাম শি ক্র্যাব স্যুপ। আচ্ছা আচ্ছা, এই ডিমটাই তাহলে আসল খেলোয়াড়। এর জন্যই টেক্সচার আর স্বাদ দুটোই বদলে যাচ্ছে। দারুণ তো। এরপরেই যেটার কথা আসছে সেটা হলো ডিসি সফটশেল ক্র্যাব স্যান্ডউইচ। এটা তো শুনেছি একটা নির্দিষ্ট সময়েই পাওয়া যায়। একদম, এটা পুরোটাই সিজনাল। মানে যখন নীল কাঁকড়াগুলো তাদের পুরনো শক্ত খোলসটা ছেড়ে দেয় আর নতুন খোলসটা শক্ত হওয়ার আগে পর্যন্ত খুব অল্প কয়েকটা সপ্তাহের জন্য পুরো কাঁকড়াটাই নরম থাকে। মানে আস্ত কাঁকড়াটাই খাওয়া যায়, খোল শুদ্ধ? হ্যাঁ, পুরোটাই। ওই নরম কাঁকড়াটাকে সাধারণত হালকা ময়দা বা কর্ন মিলে গড়িয়ে নেওয়া হয়। তার সাথে অবশ্যই মেরিল্যান্ডের সিগনেচার সিজনিং ওল্ড বে মেশানো থাকতে পারে। তারপর ডুবো তেলে একদম সোনালি মুচমুচে করে ভেজে। তারপর স্যান্ডউইচ। কি দিয়ে বানানো হয় স্যান্ডউইচটা? সাধারণত খুব সিম্পল রাখা হয়। সফট বান, যেমন পটেটো রোল বা ব্রিওশ বান হতে পারে। তার মধ্যে ভাজা কাঁকড়াটা, সাথে লেটুস, টমেটো আর প্রায়শই থাকে একটা বিশেষ ধরনের কোলস্লো। ও হ্যাঁ, ম্যারিল্যান্ড কোলস্লোর কথা উল্লেখ আছে। এই কোলস্লোটার বিশেষত্ব কি, যেটা ভাজা কাঁকড়ার সাথে এত ভালো যায়? মেরিল্যান্ড স্টাইলের কোলস্লোতে সাধারণত মেয়োনেজের ব্যবহার কম থাকে বা থাকেই না, বরং ভিনিগারের ব্যবহারটা বেশি হয়। এর ফলে এটা বেশ সতেজ, একটু ট্যাঙ্গি বা টকটক হয়। মানে ক্রিমিনেসটা কম? হ্যাঁ, ক্রিমিনেস কম, আর ওই টক ভাবটাই আসল। এই ট্যাঙ্গি ব্যাপারটা ওই ভাজা কাঁকড়ার রিচনেস, মানে ওই তেলতেলে ভাবটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে, মুখে একটা ফ্রেশনেস আনে। অনেক সময় এতেও কিন্তু ওল্ড বে সিজনিং দেওয়া হয়। বুঝলাম। এই ওল্ড বে সিজনিংয়ের নামটা তো বারবার ঘুরে ফিরে আসছে। মনে হচ্ছে এটা ছাড়া মেরিল্যান্ড সিফুড ভাবাই যায় না। অনেকটা তাই। ওটা একটা ক্লাসিক সিজনিং মিক্স। সেলারি সল্ট, পেপার, পেপারিকা আরও অনেক মশলা থাকে। মেরিল্যান্ডের সিফুডের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, আরেকটা ক্লাসিক ডিশের কথাও তো আছে, চেসাপিক এগস বেনেডিক্ট। এটা তাহলে কিভাবে আমাদের পরিচিত এগস বেনেডিক্ট থেকে আলাদা? মূল পার্থক্যটা হলো প্রোটিন কম্পোনেন্টটায়। ক্লাসিক এগস বেনেডিক্টে আমরা কি দেখি? সাধারণত কানাডিয়ান বেকন বা হ্যাম থাকে, তাই না? হ্যাঁ, টোস্টেড ইংলিশ মাফিনের ওপর। ঠিক, কিন্তু চেসেপিক ভার্সনে ওই হ্যাম বা বেকনের বদলে ব্যবহার করা হয় লাম্প ক্র্যাব মিট,
মানে কাঁকড়ার বড় বড় মাংসের যে চাঙ্কগুলো থাকে সেগুলো। কাঁকড়ার মাংস দিয়ে এগস বেনেডিক্ট। হ্যাঁ, ভাবুন একবার একটা টোস্ট করা ইংলিশ মাফিন, তার উপরে সুন্দর করে রাখা কাঁকড়ার মাংস, তার উপরে একটা পারফেক্টলি পুচ করা ডিম যার কুসুমটা গলগল করে পড়ছে, আর সবটার উপরে রিচ হল্যান্ডেড সস। ক্লাসিক ডিশটার কি দারুণ একটা আঞ্চলিক রূপান্তর। শুনতে তো অসাধারণ লাগছে। কাঁকড়া দিয়ে আরও একটা খাবারের বেশ বিস্তারিত বিবরণ দেখলাম সোর্সগুলোতে, ম্যারিল্যান্ডস ক্রিসপি ক্র্যাব ফ্রিটার্স। এটাকে কিন্তু ক্র্যাব কেক বলছে না, বলছে ফ্রিটার্স। এই পার্থক্যটা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট ধরেছেন। দেখুন, ক্র্যাব কেক সাধারণত একটু বেশি পরিপাটি হয়, প্যাটি বা চপের মতো একটা নির্দিষ্ট আকার থাকে, আর ফ্রিটার্সগুলো হয় একটু অনিয়মিত আকারের, অনেকটা আমাদের পকোড়া বা বড়ার মতো। আর সোর্সগুলো যেভাবে বলছে তাতে জোরটা দেওয়া হচ্ছে এর ক্রিস্পিনেস বা মুচমুচে ভাবের উপর। আচ্ছা, তাহলে এই মুচমুচে ভাবটা আনার জন্য নিশ্চয়ই কোনো বিশেষ কৌশল আছে, যা এটাকে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম রসালো রাখে? মূলত দুটো জিনিসের কথা বলা হয়েছে। প্রথমত, বাইরের কোটিং আর ক্রিস্পিনেসের জন্য প্যাঙ্কো স্টাইল ব্রেড ক্রামস ব্যবহার করার কথা। প্যাঙ্কো তো জানেন, জাপানি ব্রেড ক্রামস। সাধারণ ব্রেড ক্রামসের চেয়ে অনেক হালকা আর ফ্লেকি হয়। হ্যাঁ, ওটা ভাজলে বেশি মুচমুচে হয়, তাই না? ঠিক, আর তেলও কম টানে, তাই ফ্রিটার্সের বাইরের দিকটা দারুণ ক্রিস্পি হয়। আর দ্বিতীয় যে কৌশলটার কথা বলা হয়েছে সেটা হলো ভেতরের আর্দ্রতা আর স্বাদের জন্য মেয়োনিজ আর ডিজন মাস্টার্ড ব্যবহার করা। মায়োনিজ আর মাস্টার্ড? ফ্রিটারের ব্যাটারে হ্যাঁ। মেয়োনিজ বাইন্ডার হিসেবে কাজ করে, মানে সব কিছুকে একসাথে ধরে রাখে, আর ফ্যাট থাকার কারণে ভেতরের অংশটাকে খুব ময়েস্ট বা নরম রাখে। আর ডিজন মাস্টার্ডে যে একটা হালকা ঝাঁঝালো ট্যাঙ্গি স্বাদ আছে, সেটা কাঁকড়ার মিষ্টি স্বাদের সাথে দারুণ একটা কন্ট্রাস্ট তৈরি করে। বাহ, তার মানে বাইরের ক্রিস্পিনেসের জন্য প্যাঙ্কো আর ভেতরের আর্দ্রতা আর স্বাদের ব্যালেন্সের জন্য মায়োনিজ মাস্টার্ড। দারুণ কম্বিনেশন তো। আর অবভিয়াসলি ভালো মানের টাটকা কাঁকড়ার মাংস আর ওল্ড বে সিজনিং, এগুলো তো থাকছেই। একদম। এই ফ্রিটার্সগুলো সাধারণত অ্যাপেটাইজার হিসেবে সার্ভ করা হয়, হয়তো সাথে একটা ডিপিং সস থাকে, যেমন রেমুলেট বা টার্টার সস। এই একই রকম চিন্তাভাবনা, মানে টেক্সচার আর স্বাদের ব্যালেন্স, এটা কি চেসাপিক বে ক্র্যাব স্টাফড মাশরুমসের ক্ষেত্রেও প্রযোজ্য? হ্যাঁ, কনসেপ্টটা একই রকম। বড় আকারের মাশরুম যেমন ক্রেমিনি বা পোর্টোবেলো মাশরুমের ক্যাপগুলো নিয়ে তার মধ্যে একটা পুর বা স্টাফিং ভরা হয়। সেই স্টাফিংয়ে থাকে কাঁকড়ার মাংস, বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রামস, এখানেও প্যাঙ্কো ব্যবহার হতে পারে মুচমুচে টেক্সচারের জন্য, আর রিচনেসের জন্য হয়তো ক্রিম চিজ বা মায়োনিজ। আর সিজনিং ওল্ড বে? অবশ্যই ওল্ড বে, সাথে হয়তো একটু পার্সলে কুচি, লেবুর রস, এই সব। তারপর মাশরুমগুলোকে বেক করা হয় যতক্ষণ না স্টাফিংটা গোল্ডেন ব্রাউন হচ্ছে আর মাশরুমগুলো নরম হচ্ছে। এখানেও দেখুন, মাশরুমের আর্থি ফ্লেভার, কাঁকড়ার মিষ্টি স্বাদ, স্টাফিংয়ের ক্রিমি বা ক্রিস্পি টেক্সচার সব মিলিয়ে একটা দারুণ ব্যালেন্স তৈরি হয়। কৌশলটা সেই একই, উপাদানের কোয়ালিটি, স্বাদের ভারসাম্য আর টেক্সচারের উপর মনোযোগ দেওয়া। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এবার উপকূল থেকে একটু ভেতরের দিকে যাই, মানে শহরের দিকে। ডিসির নিজস্ব কিছু জিনিসের কথাও তো উল্লেখ করা হয়েছে, যেমন ম্যাম্বো সস। এটার বিশেষত্ব কি? এটা নিয়ে এত কথা হয় কেন? ম্যাম্বো সস আসলে ডিসির আফ্রিকান আমেরিকান কমিউনিটির সাথে খুব গভীরভাবে জড়িত। এটা বলতে পারেন ওখানকার একটা কালচারাল আইকন। সসটা মূলত একটা মিষ্টি আর টক স্বাদের সস, অনেকটা বারবিকিউ সসের মতো, কিন্তু তার থেকে পাতলা আর একটু বেশি ভিনিগারি, অনেক সময় একটু মশলাদার বা স্পাইসিও হয়। এটা কিসের সাথে খাওয়া হয়? প্রধানত ফ্রাইড চিকেন উইংস বা ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে। ডিসির বহু ক্যারি আউট বা টেকঅ্যাওয়ে শপে এটা পাওয়া যায়। মজার ব্যাপার হলো, এর আসল রেসিপি বা উৎস নিয়ে ডিসিতে অনেক তর্ক-বিতর্ক, অনেক লোকাল গর্ব জড়িয়ে আছে। এক এক জায়গার ম্যাম্বো সসের স্বাদ নাকি এক এক রকম। বাহ, একটা সসকে ঘিরে এত গল্প, এত স্থানীয় পরিচিতি, দারুণ তো। আচ্ছা, আরেকটা ফিউশন ডিশের কথা আছে, ডিএমভি স্টেক অ্যান্ড চিজ এগ রোলস। নাম শুনেই মনে হচ্ছে দুটো খুব পরিচিত খাবারের মিশ্রণ। ঠিক ধরেছেন, এটা হলো ক্লাসিক ফিলি চিজ স্টেক স্যান্ডউইচ আর চাইনিজ এগ রোলের একটা ফিউশন। ফিলি চিজ স্টেকের যে মূল উপাদানগুলো, মানে খুব পাতলা করে কাটা স্টেক, ভাজা পেঁয়াজ আর গলানো চিজ, সাধারণত প্রোভোলোন বা চিজওয়েজ, হ্যাঁ হ্যাঁ, সেই পুরোটাই একটা এগ রোলের র্যাপারের মধ্যে ভরে টাইট করে রোল করে তারপর ডুবো তেলে ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়। বলেন কি, চিজ স্টেক এগ রোলের ভেতরে? হ্যাঁ, এটা স্ট্রিট ফুড বা ফিউশন ফুডের একটা দারুণ উদাহরণ।
দুটো সম্পূর্ণ ভিন্ন কালচারের কমফর্ট ফুড মিলেমিশে একটা নতুন খুবই জনপ্রিয় খাবার তৈরি হয়েছে ডিএমভি এলাকাতে। অনেক সময় এর সাথে ডিপিং সস হিসেবে ম্যাম্বো সস বা অন্য কোনো স্পাইসি সসও দেওয়া হয়। এটা তো শুনলেই জিভে জল আসছে। দারুণ ক্রিয়েটিভ একটা আইডিয়া। এবার একটু ইতিহাসের দিকে তাকাই। সোর্সগুলোতে মেরিল্যান্ড স্টাফড হ্যামের কথা বলা হয়েছে। এটাকে নাকি ঔপনিবেশিক যুগের সম্পদ ব্যবহারের দক্ষতার প্রতীক বলা হচ্ছে। ব্যাপারটা বেশ কৌতূহলোদ্দীপক। হ্যাঁ, এটা দক্ষিণ মেরিল্যান্ডের, বিশেষ করে সেন্ট মেরিস কাউন্টির একটা খুব পুরনো, ঐতিহ্যবাহী এবং সত্যি বলতে কি বেশ শ্রমসাধ্য একটা খাবার। এর মূল উপাদান হল কান্ট্রি হ্যাম। কান্ট্রি হ্যাম মানে সাধারণ হ্যামের থেকে আলাদা? হ্যাঁ, কান্ট্রি হ্যাম হল এমন হ্যাম যা লবণ দিয়ে আর স্মোক করে অনেক দিন ধরে কিওর বা সংরক্ষণ করা হয়। এর ফলে এটা খুব ঘন, নোনতা আর একটু ড্রাই হয়। রান্নার আগে এই হ্যামটাকে ঘন্টার পর ঘন্টা, এমনকি 1 বা 2 দিন ধরে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হয় অতিরিক্ত লবণাক্ততা কমানোর জন্য। বাপরে, শুধু ভেজাতেই এত সময়? তারপর আসে স্টাফিং বা পুর তৈরির পালা। আর এই পুরটাই হলো এই ডিশের আসল বৈশিষ্ট্য। এর জন্য লাগে প্রচুর পরিমাণে কেল বা চার্ড এর মতো শক্ত, গাঢ় সবুজ শাক। এই শাকগুলোকে খুব মিহি করে কুচোতে হয়? এত শাক কেন? কারণ পুরটা মূলত এই শাক দিয়েই তৈরি হয়। মিহি করে কুচোনো শাকের সাথে মেশানো হয় প্রচুর মশলা, যেমন অনেকটা পরিমাণে কালো মরিচ, লাল লঙ্কার গুঁড়ো বা ফ্লেক্স, স্যালারি সিড, মাস্টার্ড সিড, পেঁয়াজ, স্যালারি, মানে বেশ ঝাঝালো একটা মশলার মিশ্রণ তৈরি করা হয়। বেশ স্পাইসি মনে হচ্ছে। হ্যাঁ, বেশ স্পাইসি আর ফ্লেভারফুল। এরপর হ্যামটার গায়ে ছুরি দিয়ে গভীর করে চেরা বা পকেট তৈরি করা হয়। আর সেই পকেটগুলোর মধ্যে ওই শাক আর মশলার পুরটা খুব ভালো করে ঠেসে ঠেসে ভরা হয়। পুরো হ্যামটাকে স্টাফ করা হয় এভাবে। আচ্ছা, শক্ত শাক কেন ব্যবহার করা হয় বললেন? নরম শাক যেমন পালং শাক দিয়ে হয় না? হয় না, কারণ এর পরের ধাপটা হলো রান্না। স্টাফ করা হ্যামটাকে একটা বড় কাপড়ে, যেমন চিজ ক্লথ বা মাসলিন কাপড়ে টাইট করে মুড়ে ফেলা হয়। তারপর একটা বিশাল পাত্রে জল দিয়ে প্রায় 7-8 ঘন্টা বা তারও বেশি সময় ধরে খুব অল্প আঁচে সেদ্ধ বা সিমার করা হয়। 7-8 ঘন্টা? হ্যাঁ, এই দীর্ঘ রান্নার সময়টাতে নরম শাক হলে একদম গলে ভর্তা হয়ে যেত। কিন্তু কেল বা চার্ডের মতো শক্ত শাক নিজেদের আকার কিছুটা হলেও ধরে রাখে। ধীরে ধীরে নরম হয় আর হ্যামের নোনতা, স্মোকি ফ্লেভার আর মশলার ঝাঁঝটা একে অপরের সাথে মিশে একটা অসাধারণ স্বাদ তৈরি করে। বুঝলাম। এটা তো শুধু খাবার নয়, রীতিমতো একটা প্রজেক্ট। তখনকার দিনে যখন ফ্রিজ ছিল না, তখন মাংস সংরক্ষণ আর সীমিত সম্পদকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করার এটা একটা দারুণ উদাহরণ। একদম। এটা সত্যি একটা ঐতিহাসিক ডিশ। সাধারণত এটা ঠান্ডা পরিবেশন করা হয়, পাতলা স্লাইস করে। হলিডে বা বিশেষ অনুষ্ঠানে এর কদর খুব বেশি। অসাধারণ। আচ্ছা, এবার একটু মিষ্টিমুখ করা যাক। ডিএমভি অঞ্চলের মিষ্টির কথায় আসি। স্মিথ আইল্যান্ড কেকের কথা তো শুনতেই হয়। এটা ম্যারিল্যান্ডের অফিসিয়াল স্টেট ডেজার্ট। এর বিশেষত্বটা ঠিক কি? এর আসল বিশেষত্ব হলো এর গঠন, মানে এর লেয়ারগুলো। এটা একটা মাল্টি লেয়ার্ড কেক। সাধারণত 9 থেকে 12টা বা অনেক সময় তারও বেশি খুব পাতলা পাতলা ইয়েলো বাটার কেকের স্তর থাকে। 9টা থেকে 12টা লেয়ার? এতগুলো? হ্যাঁ, খুব পাতলা হয় লেয়ারগুলো, প্যানকেকের মতো। আর প্রত্যেকটা লেয়ারের মাঝে থাকে ঘন, রিচ চকলেট ফ্রস্টিং বা আইসিং। মানে কেকের তুলনায় ফ্রস্টিংয়ের পরিমাণটা অনেক বেশি থাকে। ও, তাহলে তো খুবই রিচ হওয়ার কথা।
ঠিক তাই। আর এই বেশি পরিমাণ ফ্রস্টিংয়ের জন্যই কেকটা অবিশ্বাস্য রকম আর্দ্র বা ময়েস্ট হয়। লেয়ারগুলো পাতলা হওয়ার কারণে ফ্রস্টিংটা কেকের ভেতরে শুষে নিতে পারে সহজে। এটাই এর বৈশিষ্ট্য। অনেকগুলো পাতলা লেয়ার আর প্রচুর পরিমাণে ফ্রস্টিং। ঐতিহ্যগতভাবে চকলেট ফ্রস্টিংই ব্যবহার হয়, তবে এখন ভ্যানিলা, স্ট্রবেরি বা অন্যান্য ফ্লেভারেরও দেখা যায়। এটা বানানো নিশ্চয়ই খুব সময় সাপেক্ষ আর যত্ন সাপেক্ষ। অবশ্যই প্রত্যেকটা লেয়ার আলাদা করে বেক করতে হয়, বা একটা বড় শিট কেক বানিয়ে কেটে নিতে হয়। তারপর খুব সাবধানে একটার উপর একটা বসিয়ে ফ্রস্টিং লাগাতে হয়। এটা স্মিথ আইল্যান্ড বলে, চিসাপেক বের একটা ছোট দ্বীপের মহিলাদের ঐতিহ্যবাহী রেসিপি। আচ্ছা, এই যে লেয়ারিং বা স্তর তৈরির কৌশল, এটা নাকি শুধু কেকেই নয়, বিস্কিটেও দেখা যায়। স্মিথ আইল্যান্ড বিস্কিটস সোর্সগুলোতে এমন একটা ইঙ্গিত আছে, মানে একই কৌশল কিন্তু ফলটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এটাই খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। কেকের ক্ষেত্রে আমরা দেখলাম অনেকগুলো পাতলা লেয়ার তৈরির উদ্দেশ্য হলো ফ্রস্টিং দিয়ে আর্দ্রতা ধরে রাখা, তাই না? হ্যাঁ। কিন্তু বিস্কিটের ক্ষেত্রে যখন ময়দার ডোকে বারবার ফোল্ড করা হয় আর প্রতিটা ফোল্ডের মাঝে ফ্যাট বা চর্বি যেমন মাখন বা শর্টেনিং দেওয়া হয়, তখন অনেকগুলো পাতলা পাতলা ময়দার স্তর আর ফ্যাটের স্তর তৈরি হয়। এটাকে বলে ল্যামিনেশন, অনেকটা পাফ পেস্ট্রি তৈরির মতো। ও আচ্ছা। এবার যখন এই লেয়ার্ড বিস্কিটগুলোকে গরম ওভেনে বেক করা হয়, তখন এই ফ্যাটের স্তরগুলো গলে যায় আর স্টিম তৈরি করে। সেই স্টিমের চাপে ময়দার স্তরগুলো একে অপরের থেকে আলাদা হয়ে ফুলে ওঠে। তার মানে বিস্কিটগুলো খুব হালকা, ক্রিস্পি আর ফ্লেকি বা খাস্তা হয়। একেবারে ঠিক ধরেছেন। আপনি যদি বিস্কিটটা ভাঙেন, দেখবেন ভেতরে অনেকগুলো পাতলা কাগজের মতো মুচমুচে মাখনগন্ধি স্তর। কেকের মতো নরম আর ময়েস্ট নয়, বরং একদম উল্টো, হালকা, ফ্লেকি, ক্রিস্পি। বা একই লেয়ারিং টেকনিক, কিন্তু অ্যাপ্লিকেশনটা ভিন্ন হওয়ার কারণে রেজাল্টটাও সম্পূর্ণ ভিন্ন। এটা প্রমাণ করে যে স্মিথ আইল্যান্ডের মানুষেরা এই যত্নশীল রিপিটেটিভ লেয়ারিং বা স্তর তৈরির কৌশলে কতটা দক্ষ। এটা তাদের কারিগরির একটা মূল ভিত্তি। একদম। এটা খুব সুন্দর একটা উদাহরণ যে কিভাবে একই বেসিক টেকনিক ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন টেক্সচারের খাবার তৈরি করা সম্ভব। দারুণ। ডিএমবি অঞ্চলের খাবারের গভীরতা, তার বৈচিত্র্য, ইতিহাস আর কৌশল নিয়ে তো অনেক কথা হলো। এবার একটু দেখি এই দ্য শ্রিম্প বোট সিরিজটা কিভাবে খুব সাধারণ রোজকান খাবারকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে বা আন্তর্জাতিক স্বাদের দিকেও নজর দিয়েছে। যেমন ধরুন পিনাট বাটার ও জেলি স্যান্ডউইচ, পিনাট বাটার অ্যান্ড জেলি স্যান্ডউইচ, সংক্ষেপে PB&J। এটাকে নিয়েও নাকি বেশ আলোচনা আছে সোর্সগুলোতে। হ্যাঁ, এটা আমারও খুব মজার লেগেছে। মানে PB&J তো আমেরিকার বাচ্চাদের টিফিন বক্সের প্রায় অবিচ্ছেদ্য অংশ, একটা চরম কমফোর্ট ফুড। সেটাকে কিনা প্রায় গুরমে বা উঁচু দরের খাবারের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আর জেলি স্যান্ডউইচকে একটু অন্যভাবে বানানো। কিভাবে? সোর্সগুলোতে 5টা ভিন্ন ধরনের গুরমে সংস্করণের কথা বলা হয়েছে। মানে শুধু পিনাট বাটার আর জেলি নয়, তার সাথে আরও কিছু উপাদান যোগ করে বা উপাদানগুলোর কোয়ালিটির ওপর জোর দিয়ে ব্যাপারটাকে ইন্টারেস্টিং করে তোলা হয়েছে। কয়েকটা উদাহরণ দিলে ভালো হয়। কি ধরনের পরিবর্তন আনা হয়েছে? যেমন ধরুন একটা ভার্সনে নাম দেওয়া হয়েছে দ্য সেভরি সুইট কম্বো। এতে কি আছে? ক্রিমি পিনাট বাটার, তার সাথে ক্রিস্পি বেকন আর ঘরে তৈরি গ্রেপ জেলি, আঙ্গুরের জেলি, পুরোটা টোস্ট করা সাদা পাউরুটির মধ্যে। পিনাট বাটারের সাথে বেকন, সল্টি আর সুইট কম্বিনেশন। হ্যাঁ, নোনতা বেকনের সাথে মিষ্টি জেলি আর পিনাট বাটারের নাটি ফ্লেভার। বেশ একটা কন্ট্রাস্টিং কিন্তু মজাদার কম্বো। আরেকটার নাম দ্য জেস্টি টুইস্ট। এতে আছে পিনাট বাটার, সাথে পাতলা করে কাটা আপেলের স্লাইস আর ঘরে তৈরি অরেঞ্জ মার্মালেড। এটা সার্ভ করা হয়েছে সিনামন রেজিন ব্রেডের ওপর। অরেঞ্জ মার্মালেড আর অ্যাপল, এটা তো বেশ ফ্রেশ আর সাইট্রাসি লাগছে শুনতে। ঠিক, পিনাট বাটারের সাথে মার্মালেডের হালকা তেতো মিষ্টি স্বাদ আর অ্যাপেলের ক্রাঞ্চ, এটাও একটা অন্যরকম টুইস্ট। এরকম আরও 3টে কম্বিনেশনের কথা বলা আছে। একটাতে হয়তো নাটস বা গ্রানোলা যোগ করা হয়েছে ক্রাঞ্চের জন্য, অন্যটায় হয়তো অন্য কোনো ফলের প্রিজার্ভেয়া স্পাইস ব্যবহার করা হয়েছে। তার মানে মূল জোরটা দেওয়া হচ্ছে ভালো মানের উপাদান, বিশেষ করে ঘরে তৈরি জ্যাম বা প্রিজার্ভের ওপর। হ্যাঁ, মনে হচ্ছে সেটাই আসল বিষয়। সোর্সগুলোতে স্ট্রবেরি, ডুমুর, আঙুর, রাসবেরি, কমলালেবুর এই রকম বিভিন্ন ফলের ঘরে তৈরি জ্যাম বা প্রিজার্ভ ব্যবহারের কথা আলাদা করে বলা হয়েছে। যখন আপনি ঘরে জ্যাম বানাচ্ছেন, তখন ফলের কোয়ালিটি, চিনির পরিমাণ,
টেক্সচার সবকিছুর ওপর আপনার কন্ট্রোল থাকছে। ঠিক, কেনা জ্যামের চেয়ে স্বাদটাও নিশ্চয়ই অনেক ভালো হয়। অবশ্যই। আর এই ভালো মানের উপাদান সাথে একটু ক্রিয়েটিভ কম্বিনেশন, যেমন বেকন বা অ্যাপেল যোগ করা, বা ভিন্ন ধরনের ব্রেড যেমন সিনামন রেইজন বা মাল্টিগ্রেইন ব্যবহার করা, এগুলো দিয়েই একটা অতি সাধারণ স্যান্ডউইচকেও একটা বিশেষ অনুভূতি দেওয়া যায়। এটা আসলে দেখাচ্ছে যে কোনো খাবারকেই, যত সাধারণই হোক না কেন, একটু যত্ন আর ভাবনা চিন্তা দিয়ে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। খুব সুন্দর একটা ভাবনা। আচ্ছা, শুধু আমেরিকান কমফর্ট ফুডই নয়, সিরিজটা আন্তর্জাতিক খাবারের দিকেও তাকিয়েছে, যেমন কেনেডিয়ান পুটিন এর উল্লেখ আছে। হ্যাঁ, পুটিন তো কানাডার, বিশেষ করে কুইবেকের একটা আইকনিক ডিশ। মানে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজের ওপর ফ্রেশ চিজ কার্ডস, এক ধরনের নরম আনএজড চিজ, আর সবটার ওপর ঢেলে দেওয়া হয় গরম ব্রাউন গ্রেভি। ও হ্যাঁ, এটা তো বেশ বিখ্যাত। পোকড মিট বা অন্য কিছু যোগ করা হয়। এটা দেখাচ্ছে যে সিরিজটা শুধু আমেরিকার গণ্ডিতে আটকে নেই, প্রতিবেশী দেশের জনপ্রিয় খাবারগুলোকেও অন্তর্ভুক্ত করছে। ঠিক, আরও কিছু আন্তর্জাতিক খাবারের উল্লেখ আছে, যেমন ফ্রাইড মান্টো ও কনডেন্সড মিল্ক। এটা কোথাকার খাবার? মান্টো হলো চাইনিজ স্টিমড বান, মানে ভাপানো রুটি বা পাউরুটি। এগুলোকে অনেক সময় ডুবো তেলে সোনালি করে ভেজে নেওয়া হয়। বাইরেটা ক্রিস্পি, ভেতরটা নরম থাকে। আর তারপর এই ভাজা মান্টুগুলোকে মিষ্টি কনডেন্সড মিল্কে ডুবিয়ে খাওয়া হয়। ভাজা বান কনডেন্সড মিল্কে ডুবিয়ে। সিম্পল কিন্তু ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, এটা চীনে খুব জনপ্রিয় একটা স্ন্যাক্স বা ডেজার্ট আইটেম। খুবই সাধারণ, কিন্তু খেতে দারুণ আরামদায়ক। এটাও কমফোর্ট ফুডের একটা উদাহরণ, কিন্তু অন্য সংস্কৃতির। আর একটা নামের উল্লেখ আছে, প্যান্থিয়ন চিকেন। প্যান্থিয়ন চিকেন, এটার ব্যাপারে কি জানা যাচ্ছে? নামটা শুনে গ্রিক মনে হলেও উৎস নাকি দক্ষিণ এশীয় হতে পারে। হ্যাঁ, নামটা একটু কনফিউজিং। প্যান্থিয়ন তো গ্রিসের একটা মন্দিরের নাম, কিন্তু সোর্সগুলো ইঙ্গিত দিচ্ছে যে রন্ধনশৈলী বা স্বাদের প্রোফাইলটা হয়তো দক্ষিণ এশীয় রান্নার দ্বারা প্রভাবিত। এর স্বাদটাকে বলা হচ্ছে মিষ্টি টক ঝাল, একটা সুইট সাওয়ার অ্যান্ড স্পাইসি কম্বিনেশন, যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব এশিয়ার রান্নায় খুব কমন। এর বেশি বিস্তারিত অবশ্য সোর্সে নেই, তাই ঠিক কোথা থেকে এসেছে বা রেসিপিটা কি সেটা স্পষ্ট নয়। হয়তো এটা কোনো ফিউশন ডিশ বা কোনো নির্দিষ্ট রেস্টুরেন্টের সিগনেচার ডিশ হতে পারে। আর একটা খুব কৌতূহলোদ্দীপক জিনিসের উল্লেখ আছে, সেঞ্চুরি এগ বা পিদান। ওই যে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হাঁস বা মুরগির ডিম, যেটা দেখতে কালো বা গাঢ় সবুজ হয়ে যায়। হ্যাঁ, ঠিক ওইটাই। পশ্চিমা বিশ্বে এটাকে অনেক সময় একটা অদ্ভুত বা অখাদ্য খাবার হিসেবে দেখা হয়, কারণ এর চেহারা আর গন্ধটা বেশ তীব্র। কিন্তু সোর্সগুলো বলছে সিরিজটা চেষ্টা করছে এটাকে শুধু উইয়ার্ড ফুড হিসেবে না দেখিয়ে এর পেছনের প্রসেসটা বোঝাতে। কিভাবে তৈরি হয় এটা? এটা একটা প্রাচীন চীনা পদ্ধতি। হাঁস, মুরগি বা কোয়েলের ডিমকে কাদা, ছাই, লবণ, লাইম, চুন আর ভাতের তুষের একটা মিশ্রণে লেপে দিয়ে কয়েক সপ্তাহ বা মাস ধরে সংরক্ষণ করা হয়। এই প্রক্রিয়ায় ডিমের পিএইচ লেভেল বেড়ে যায়। প্রোটিন আর ফ্যাট ভেঙে গিয়ে একটা জটিল রাসায়নিক পরিবর্তন ঘটে। যার ফলে দেখতে ওরকম হয়ে যায়। হ্যাঁ, ডিমের সাদা অংশটা একটা গাঢ় বাদামি বা কালো জেলির মতো হয়ে যায়, আর কুসুমটা হয় গাঢ় সবুজ বা কালচে। টেক্সচারটা হয় ক্রিমি, অনেকটা পনিরের মতো। স্বাদটাও খুব ইউনিক, বেশ তীব্র। সালফেরি অ্যামোনিয়ার মতো গন্ধ থাকতে পারে, কিন্তু সাথে একটা গভীর উমামি ফ্লেভারও থাকে। এটাকে তাহলে কিভাবে খাওয়া হয়? চীনে এটা খুব সাধারণ একটা খাবার। সাধারণত এটাকে খোসা ছাড়িয়ে স্লাইস বা ওয়েজ করে কেটে কোনো ডিপিং সস, যেমন সোয়া সস, ভিনিগার, আদা কুচি দিয়ে খাওয়া হয়, অথবা কঞ্জি, চালের জাউ, স্যালাড বা অন্যান্য ডিশে ব্যবহার করা হয়। সিরিজটা সম্ভবত এই বিষয়টার উপর জোর দিচ্ছে যে খাদ্যকে তার নিজস্ব সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিচার করা উচিত। যা এক সংস্কৃতিতে অদ্ভুত, তা অন্য সংস্কৃতিতে ডেলিকেসি হতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, ফিউশন খাবারের কথাও অল্প করে ছুঁয়ে যাওয়া হয়েছে দেখলাম, যেমন আফ্রো ল্যাটিনো ও হালাল বা মেক্সিকান আমেরিকান। ফিউশন এগুলোর উল্লেখ কি ইঙ্গিত দেয়? এগুলো সম্ভবত আমেরিকার বহুসাংস্কৃতিক খাদ্যচিত্র বা মেল্টিং পটের দিকটা তুলে ধরছে। আফ্রো লাতিনো বলতে হয়তো আফ্রিকার রান্নার উপাদানের সাথে লাতিন আমেরিকান রান্নার মিশ্রণ বোঝানো হচ্ছে। আবার হালাল ফুডের জনপ্রিয়তাও বাড়ছে।
মেক্সিকান আমেরিকান ফিউশন তো খুবই কমন, যেমন টেক্সমেক্স। এই উল্লেখগুলো হয়তো দেখাচ্ছে যে সিরিজটা শুধু ক্লাসিক বা ঐতিহ্যবাহী রান্নাই নয়, সমসাময়িক ফিউশন ট্রেন্ডগুলো নিয়েও আগ্রহী। ঠিক, তার মানে একদিকে যেমন মেরিল্যান্ডের শিকড়ের সন্ধান, তেমনি আবার বিশ্বজুড়ে খাবারের স্বাদ আর আমেরিকার ভেতরেই বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন সব দিকই কভার করার চেষ্টা হয়েছে। সেই রকমই মনে হচ্ছে। আর এই বৈচিত্র্যের পাশাপাশি ইতিহাস আর রান্নার মৌলিক কৌশলের গভীরেও প্রবেশ করার চেষ্টা দেখা যাচ্ছে, যেমন জেমস হেমিংস আর স্নো এগসের গল্পটা। এটা বেশ উল্লেখযোগ্য। জেমস হেমিংস, ইনি তো টমাস জেফারসনের শেফ ছিলেন, তাই না? আর তার দাসও ছিলেন। জেফারসন যখন ফ্রান্সে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, তখন তিনি হেমিংসকে সাথে নিয়ে যান এবং সেখানে তাকে ফরাসি রান্নার ওপর আনুষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন। হেমিংস অত্যন্ত মেধাবী ছিলেন এবং খুব দ্রুত ফরাসি রন্ধনশৈলীর খুঁটিনাটি আয়ত্ত করেন। তারপর তিনি আমেরিকায় ফিরে আসেন। হ্যাঁ, জেফারসনের সাথে। এবং তিনিই প্রথম আমেরিকান শেফ যিনি ফ্রান্সে প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি জেফারসনের মন্টিসেলোর রান্নাঘরে ফরাসি কৌশল এবং ডিশ, যেমন ম্যাকারনি অ্যান্ড চিজ, ফ্রেঞ্চ ফ্রাইজ এবং অবশ্যই স্নো এগস, এগুলোকে জনপ্রিয় করে তোলেন। আমেরিকায় ফরাসি রান্নার প্রচলনে তার ভূমিকা অনস্বীকার্য, যদিও ইতিহাসে তার নামটা অনেক সময় সেভাবে উচ্চারিত হয় না। সোর্সগুলো সম্ভবত এই উপেক্ষিত ইতিহাসকে সামনে আনার চেষ্টা করছে। স্নো এগস, এই ডিশটার কথা আরেকটু বিস্তারিত বলবেন? আপনি আগে একবার উল্লেখ করেছিলেন। ফরাসি নামটা কি যেন? ফরাসি নাম হল ইল ফ্লোতান্ত, যার মানে ভাসমান দ্বীপ। এটা দেখতে সত্যিই সেরকম লাগে, খুব হালকা ডেলিকেট একটা ডেজার্ট। কিভাবে বানানো হয়? মূল উপাদান হল ডিম। ডিমের সাদা অংশটাকে খুব ভালো করে ফেটিয়ে স্টিফ পিক আনতে হয়, মানে যখন বিটার তুললে চূড়ার মতো হয়ে থাকবে। এর সাথে অল্প অল্প করে চিনি মিশিয়ে ফেটাতে হয় যতক্ষণ না একটা চকচকে ঘন মার্শম্যালো বা মেরাং তৈরি হচ্ছে। তারপর এরপর এই মেরাংগুলোকে চামচ দিয়ে তুলে বা মোল্ডে ভরে খুব সাবধানে অল্প গরম দুধ বা ভ্যানিলা মেশানো দুধে ভাসিয়ে পোচ করা হয়। মানে হালকা আঁচে রান্না করা হয় যতক্ষণ না এগুলো সেট হচ্ছে কিন্তু শক্ত হচ্ছে না। এগুলোই হলো স্নো বা দ্বীপ। আর নিচের সমুদ্রটা কিসের? নিচেরটা হলো ক্রিম অ্যাংলেজ বা ইংলিশ কাস্টার্ড। এটা ডিমের কুসুম, চিনি, দুধ বা ক্রিম আর ভ্যানিলা দিয়ে তৈরি একটা পাতলা কাস্টার্ড সস। এই সসটা বানানো খুব কৌশলের ব্যাপার। কি রকম কৌশল? ডিমের কুসুম আর চিনি একসাথে ফেটিয়ে তার মধ্যে গরম দুধ বা ক্রিম খুব ধীরে ধীরে মেশাতে হয়। এটাকে বলে টেম্পারিং। যদি গরম দুধ একবারে ঢেলে দেওয়া হয় তাহলে ডিমের কুসুমটা গরমে জমে গিয়ে স্ক্র্যাম্বলড এগসের মতো হয়ে যাবে। তাই খুব সাবধানে অল্প অল্প করে গরম দুধ মিশিয়ে কুসুমের তাপমাত্রা বাড়াতে হয়। তারপর পুরো মিশ্রণটাকে আবার অল্প আঁচে নাড়তে হয় যতক্ষণ না সসটা ঘন হচ্ছে। বেশ সূক্ষ্ম কাজ। হ্যাঁ, খুবই। তারপর ঠান্ডা ক্রিম অ্যাংলেস একটা বাটিতে ঢেলে তার ওপর পোচ করা মেরাং বা স্নো এগসগুলোকে ভাসিয়ে দেওয়া হয়। অনেক সময় ওপরে ক্যারামেল সস বা টোস্টেড আমন্ড কুচি ছড়িয়ে পরিবেশন করা হয়। আর হেমিংসের ভার্সনে নাকি আমেরিকান উপাদানও ছিল, হ্যাঁ, যেমন মেপল সিরাপ বা ফল। হ্যাঁ, সোর্সগুলোতে এরকম একটা ইঙ্গিত আছে। হয়তো তিনি ক্রিম অ্যাংলেজে ভ্যানিলার বদলে ম্যাপেল সিরাপ ব্যবহার করতেন, অথবা পরিবেশনের সময় স্থানীয় ফল যোগ করতেন। এটা ফরাসি ক্লাসিক কৌশলের সাথে আমেরিকান উপাদানের মেলবন্ধনের একটা খুব সুন্দর উদাহরণ। আর এই পুরো গল্পটা আমেরিকার রান্নার ইতিহাসে কৃষ্ণাঙ্গ শেফদের যে বিরাট কিন্তু প্রায়শই অনুল্লিখিত অবদান, সেটার কথাও মনে করিয়ে দেয়। সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন। আচ্ছা, এই ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি রান্নার কিছু মৌলিক কৌশলের ওপরও জোর দেয়া হয়েছে দেখছি। যেমন ঘরে তৈরি সিজনিং বা মশলা, সিফুড সিজনিং কন্ডিমেন্টস ফ্রম স্ক্র্যাচ বানানোর কথা বলা আছে। এই সুবিধাটা কি? আমরা তো বাজার থেকে কিনেই ব্যবহার করি। হ্যাঁ, বাজার থেকে কেনা মশলা অবশ্যই সুবিধাজনক, কিন্তু ঘরের নিজের সিজনিং ব্লেন্ড তৈরি করার অনেকগুলো সুবিধা আছে। প্রথমত, ফ্লেভারের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আপনি কোন মশলা কতটা দেবেন, কোনটা বাদ দেবেন, সেটা নিজের পছন্দ অনুযায়ী ঠিক করতে পারেন। যেমন কেউ যদি ঝাল বেশি খায় বা কম খায়, নিজে বানালেই সেটা নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয়ত, টাটকা মশলা ব্যবহার করলে তার গন্ধ আর স্বাদ দুটোই অনেক বেশি তীব্র আর ভালো হয়। দোকানে প্যাকেটবন্দি মশলা কতদিন ধরে পড়ে আছে আমরা জানি না। ঠিক কথা। মশলা তো পুরনো হয়ে গেলে গন্ধ কমে যায়। একদম।
তৃতীয়ত, আপনি নিশ্চিত হতে পারছেন যে এর মধ্যে কোনো অপ্রয়োজনীয় ফিলার বা প্রিজারভেটিভ নেই। আর চতুর্থত, এটা আসলে খুব কঠিন কিছু নয়। যেমন ধরুন, একটা বেসিক সি ফুড সিজনিং বানাতে আপনার লাগতে পারে সেলারি সল্ট, প্যাপ্রিকা, কালো মরিচ, লাল লঙ্কার গুঁড়ো, মাস্টার্ড পাউডার, বেলকি একটু আদা বা রসুন পাউডার। এগুলো নিজের আন্দাজ মতো মিশিয়ে নিলেই হলো। তার মানে স্বাদ, সতেজতা, গুণমান সবকিছুর ওপরই কন্ট্রোল পাওয়া যায়। এটা তো ভালো। হ্যাঁ, সিরিজটা সম্ভবত এই বার্তাটাও দিতে চাইছে যে রান্নার কিছু বেসিক জিনিস নিজের হাতে করলে খাবারের মান অনেক উন্নত হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ টেকনিকের কথা বলা হয়েছে, ইমালশন। শব্দটা খুব সায়েন্টিফিক লাগছে। রান্নার ক্ষেত্রে এর প্রয়োগটা কোথায় বা গুরুত্বটা কি? শব্দটা সায়েন্টিফিক হলেও কনসেপ্টটা কিন্তু আমরা রান্নাঘরে রোজই ব্যবহার করি, হয়তো নামটা জানি না। ইমালশন মানে হলো এমন দুটো তরলকে একসাথে মেশানো যারা স্বাভাবিক অবস্থায় একে অপরের সাথে মেশে না। সবচেয়ে ক্লাসিক উদাহরণ হলো তেল আর জল। হ্যাঁ, তেল তো জলের উপর ভাসে। ঠিক, কিন্তু যদি এদের সাথে একটা ইমালসিফায়ার বা বাঁধনি যোগ করে খুব জোরে ফ্যাটানো বা ব্লেন্ড করা হয়, তাহলে এরা মিশে গিয়ে একটা স্থায়ী বা আধা স্থায়ী মিশ্রণ তৈরি করতে পারে। এটাই হলো ইমালশন। ইমালসিফায়ারটা কি? ডিমের কুসুম, যার মধ্যে লেসিথিন থাকে, মাস্টার্ড, মধু, রসুন পেস্ট, এগুলো প্রাকৃতিক ইমালসিফায়ার হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, তাহলে রান্নায়ের উদাহরণ কি? সবচেয়ে পরিচিত উদাহরণ হল মায়োনিজ। মায়োনিজ কি? তেল আর ভিনিগার বা লেবুর রস, যা মূলত জলীয়, এই দুটোকে ডিমের কুসুম দিয়ে ইমালসিফাই করে তৈরি করা হয়। হল্যান্ডের সস, এগস বেনেডিক্টের সস, সেটাও একটা ইমালশন, গলানো মাখন আর লেবুর রস ডিম কুসুম দিয়ে বাঁধা। স্যালাড ড্রেসিং বা ভিনিব্রেট, সেটাও তেল আর ভিনিগারের ইমালশন। ও আচ্ছা, এইগুলো সবই ইমালশন। হ্যাঁ, এবার ভাবুন, আমরা যে শি ক্র্যাব স্যুপের কথা বলছিলাম, তার ক্রিমি টেক্সচারটা কিভাবে আসে। সেখানে হয়তো ফ্যাট, যেমন মাখন বা ক্রিম, আর স্যুপের জলীয় অংশটা ভালোভাবে মিশে একটা স্টেবল ইমালশন তৈরি করেছে। অথবা ক্র্যাব ফ্রিটারের ভেতরের যে ময়েস্ট ভাবটার কথা বলছিলাম, সেখানে মায়োনিজ ব্যবহার করা হয়েছিল। সেটাও তো একটা ইমালশন, যা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করছে। তার মানে অনেক খাবারের সঠিক টেক্সচার আনার জন্য এই ইমালশন তৈরি করা বা ধরে রাখাটা খুব জরুরি। একদম। ইমালশন ভেঙে গেলে, যাকে বলে ব্রেকিং বা স্প্লিটিং, টেক্সচারটা নষ্ট হয়ে যায়, তেল বা ফ্যাট আলাদা হয়ে ভেসে ওঠে। তাই এই কৌশলটা বোঝা এবং ঠিকভাবে প্রয়োগ করাটা অনেক ডিশের সাফল্যের চাবিকাঠি। দারুণ ব্যাখ্যা করলেন। তাহলে সব মিলিয়ে যদি দেখি, এই সোর্সগুলো থেকে দ্য শ্রিম্প কোচ সিরিজটা সম্পর্কে যা বোঝা যাচ্ছে, তাহলে এটা শুধু কিছু রেসিপি দেখিয়ে থেমে থাকছে না। না, একেবারেই না। এটা রান্নার প্রায় প্রতিটা দিকেই একটা গভীরতা খোঁজার চেষ্টা করছে। সেটা হতে পারে মেরিল্যান্ডের খুব পরিচিত সিগনেচার ডিশ যেমন ব্লু ক্র্যাব বা স্মিথ আইল্যান্ড কেক, আবার হতে পারে আমাদের রোজকার পিনাট বাটার স্যান্ডউইচের মতো অতি সাধারণ খাবার, যার মধ্যেও নতুন কিছু আবিষ্কার করা যায়। ঠিক। আবার অন্যদিকে জেমস হেমিংসের মতো ঐতিহাসিক চরিত্রদের ভুলে যাওয়া গল্প তুলে আনা বা ইমালশনের মতো রান্নার মৌলিক টেকনিক্যাল দিকগুলো নিয়েও আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, একদিকে যেমন আমেরিকার একটা নির্দিষ্ট অঞ্চলের ডিএমভি খাবারের প্রতি গভীর ভালোবাসা আর ডিটেলের প্রতি মনোযোগ দেখা যাচ্ছে, তেমনি আবার কানাডার পুটিন, চীনের মান্টো বা সেঞ্চুরি এগ, এই সব আন্তর্জাতিক খাবারের দিকেও জানালা খোলা রাখা হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে সিরিজটার ক্যানভাসটা বেশ বড়। এটা শুধু রেসিপি শেখাচ্ছে না, বরং রান্নার পেছনের বিজ্ঞান, মানে রসায়ন, তার কৌশল, তার ইতিহাস, তার সংস্কৃতি, এ সব কিছুকেই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা একটা সম্পূর্ণ অন্বেষণ বলা যেতে পারে। এই পুরো আলোচনা থেকে আমার কাছে একটা বিষয় খুব পরিষ্কার হলো, যে কোনো খাবার, তা সে যতই সাধারণ বা পরিচিত হোক না কেন, তার পেছনেও একটা গল্প থাকে, কিছু না কিছু কৌশল লুকিয়ে থাকে, একটা ইতিহাস থাকে। একদম। আর আমরা হয়তো সেই দিকগুলো নিয়ে সবসময় ভাবি না। হ্যাঁ, হয়তো পরের বার যখন আমরা খুব সাধারণ কোনো খাবার খাবো, যেমন ধরুন বাড়িতে বানানো ডাল বা আলু ভাজা, তখন আমরা একটু অন্যভাবে সেটার দিকে তাকাতে পারি। এর উপাদানগুলো কোথা থেকে এলো, কে প্রথম এভাবে রান্না করেছিল, এই রান্নার পদ্ধতিটার পেছনে কোনো কারণ আছে কিনা, এই ভাবনাগুলো খাবারটাকে আরও ইন্টারেস্টিং করে তুলতে পারে। ঠিক বলেছেন। আর হয়তো এটাই আমাদের আজকের আলোচনার একটা মূল টেকঅ্যাওয়ে বা চিন্তার খোরাক হতে পারে।
আমরা কি আমাদের প্রতিদিনের খাবারের প্লেটে যে গল্প, যে ঐতিহ্য, যে দক্ষতা মিশে আছে সেগুলোর প্রতি যথেষ্ট মনোযোগ দিই? তাদের কি যথেষ্ট গুরুত্ব দিই? প্রশ্নটা ভাবার মতো। হয়তো এই অতি সাধারণ, আরামদায়ক কমফোর্ট ফুডগুলো তাদের ইতিহাস এবং কৌশলের জন্য আমাদের কাছ থেকে আরও একটু বেশি কৌতূহল, আরও একটু বেশি শ্রদ্ধা পাওয়ার যোগ্য। শুধু রেস্টুরেন্টের ফ্যান্সি ডিশ নয়, ঘরের রান্নার মধ্যেও যে শিল্প লুকিয়ে আছে সেটাকে চেনার আর কদর করার মধ্যেই হয়তো আসল আনন্দ। খুব সুন্দর একটা ভাবনা দিয়ে শেষ করলেন। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে। নমস্কার। নমস্কার।